বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি শীতাংশু বলছি। তসলিমা নাসরিন, সেই যে লেখিকা যিনি বহিষ্কৃত লেখিকা, প্রথমে বাংলাদেশ থেকে তারপর পশ্চিমবঙ্গ থেকে, সেই তসলিমা নাসরিন আসছেন এই একটা জ্বরে সারা কলকাতা কাঁপছিল। মূলত কলকাতায় প্রভাবটা বেশি পড়েছে, বাকি সারা পশ্চিমবঙ্গে খুব এর প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, তিনি এসেছেন। তিনি গতকাল 1 আগস্ট রবীন্দ্র সদনে, কলকাতার রবীন্দ্র সদনে সেখানে তিনি পৌঁছেছেন। সেখানে তিনি বক্তৃতা দিয়েছেন। তারপরে তিনি সেখানে কবিতা পাঠ করেছেন। সহযোগী ছিলেন মৌসুমী হাসান সম্মত বা মৌসুমী হোসেন। তিনি কবিতাগুলোকে গানের আকারে তিনি বলেছেন। তারপরে দেখা যাচ্ছে তিনি আজকেও বিভিন্ন রকমের সাংবাদিক সম্মেলন করছেন। এখন বিষয়টা যে জায়গায় দাঁড়িয়েছে, যে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে পৌঁছেছিলেন, তিনিও তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি যে এসেছেন তার জন্য তাকে খুবই মানে একটা ধন্যবাদ জানিয়েছেন এবং এটা কনফার্ম করেছেন যে তিনি এখানে নিশ্চিন্তে থাকবেন এবং ঘুরবেন, যে কদিন থাকবেন তার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর এবং পশ্চিমবঙ্গ সরকারের। তার জন্য অবশ্য বক্তৃতার প্রথমেই তিনি তসলিমা নাসরিন মুখ্যমন্ত্রীকে একটু আপনার কৃতজ্ঞতাও জানিয়েছেন। তসলিমা নাসরিন আসলে মুক্তচিন্তার মানুষ। তিনি বাংলাদেশ থেকে প্রথমে 92 সালে কলকাতা আসতে গিয়ে তার পাসপোর্ট বাতিল হয়। তারপর 94 সালে যখন খালেদা জিয়ার সরকার ছিল, তাকে দেশ থেকে বহিষ্কার করে দেয়। তিনি বহিষ্কৃত হয়ে চলে আসেন পশ্চিমবঙ্গে তিনি বেশি দিন ছিলেন, প্রায় 2007 সাল পর্যন্ত। তো 2007 সালের আগে দেখা গেল তাকে নিয়ে পশ্চিমবঙ্গে কিছু বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই সময় এখানে বামফ্রন্ট সরকার ছিল। সেই বামফ্রন্ট সরকার, অর্থাৎ তার দু একটা বই পাবলিশ হয়েছিল যেটা এক শ্রেণীর মানুষ সেটা পছন্দ করেনি। সেটা নিয়ে কলকাতায় অনেক ঝঞ্ঝাট ঝামেলা হয়েছিল। কলকাতায় যে বাম নেতারাও তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। ফলে দেখা গেল 2007 সালে শেষের দিকে তাকে কলকাতা থেকেও বহিষ্কার করা হলো। তারপর তিনি চলে যান দিল্লি। কলকাতায় তিনি প্রায় 3 মাস অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তারপর তিনি চলে যান দিল্লিতেও তিনি থাকতে পারেননি। দিল্লিতেও কিছুদিন অবরুদ্ধ থেকে তারপর তিনি ভারতবর্ষ ছেড়ে চলে যান বিদেশে, আমেরিকা, ইউরোপ, এই সমস্ত বিভিন্ন দেশ ঘুরে টুরে এখন সম্ভবত তিনি সুইজারল্যান্ডের নাগরিক, সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা হয়েছেন। সুইজারল্যান্ডে তিনি, ইউরোপের তিনি নাগরিকত্বও পেয়েছেন, পাসপোর্টও পেয়েছেন। তো তার এই ফেরাটা নিয়ে দেখা যাচ্ছিল একটা খুব উৎসাহ ছিল। আমি তার বক্তব্যের একটুখানি অংশ আপনাদেরকে শোনাচ্ছি, তারপর আমি অল্প একটু আলোচনা করে দেবো। নমস্কার। দাবি জানাচ্ছে দর্শকরা, এটা কথা বলবো, তাহলে আপনারা একটু শান্ত হন, কথা বলবেন না। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। কলকাতায় ফিরেছেন? এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। 2007 সালে চলে গেছিলেন। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। সেকুলার মিশন প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনি প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার মঞ্চে আসেন আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথাগত রায়, শাশ্বতী ঘোষ, মোহিত রায় এবং আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে
আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন। তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ, এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে বাংলার দুই মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন। আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। অগাস্ট মাসে জন্ম হয়েছিল, অগাস্ট মাসে নির্বাসন হয়েছিল, অগাস্ট মাসে ফিরে এসেছেন। 8ই অগাস্ট আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। 1994 সালে 8ই অগাস্ট। রাতের অন্ধকারে আমার স্বদেশের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একের পর এক সরকার এসেছে, কিন্তু সেই দরজা আর খোলেনি। আর মাত্র 7 দিন পর আমার নির্বাসনের 32 বছর পূর্ণ হবে। বাংলাদেশে 32 বছর চলে এসেছে। স্বদেশের বাইরে কাটানো সময় এরই মধ্যে স্বদেশে কাটানোর সময়কে অতিক্রম করেছে। 63 বছর বয়স এখন লেখিকার, 63 ইয়ার্স। রাষ্ট্র আমাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভেতর থেকে দেশকে সরাতে পারেনি। বাংলা ভাষাই আমার বহনযোগ্য স্বদেশ, যে স্বদেশ আমি সঙ্গে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে বেরিয়েছি। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। শেষ পর্যন্ত একজন বাঙালি লেখকের জন্য 2 বাংলার কোথাও একটি ছোট ঘরও রইল না। ইউরোপ আমাকে নাগরিকত্ব, নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নাগরিকত্ব আর আপনত্ব এক জিনিস নয়। নিরাপদ বাড়ি পাওয়া যায়, ঘর তৈরি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি এবং মানুষের ভালোবাসায়। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আমার আজকের নয়। 70-এর দশকে ময়মনসিংহে বসেই কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগেই বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে আবিষ্কার করেছিলাম। 1978 সালে কিশোর বয়সী
সেজুতি নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করি। পশ্চিমবঙ্গ থেকে ডাকযোগে কবিতা আসতো, কাঁটাতারের ওপার থেকে খামের ভেতর উড়ে আসতো শব্দ। আমি সেই কবিতা ছাপাতাম, পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনেও লিখতাম। রাজনীতি যখন বাংলাকে ভাগ করেছিল, কবিতা তখন দুই বাংলার মধ্যে সেতু তৈরি করেছিল। 80-র দশকের শেষ দিক। আর আমি সবটা আপনাদের শোনাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হবে, কারণ বোধহয় প্রায় আধ ঘন্টার কাছাকাছি আছে ওনার বক্তব্যটা। তো ওনার বক্তব্যে খুবই ক্যাটাগরিক্যালি বলেছেন তার জীবনের যে কষ্টের দিনগুলি, যেখান থেকে তার স্বদেশ বাংলাদেশ থেকে বহিষ্কৃত হয়েছে, তারপরে তিনি কলকাতায় যে একটি বাসস্থান পেয়েছিলেন বা করেছিলেন, সেই বাসস্থান থেকেও তাকে একসময় বহিষ্কৃত হতে হয়েছে, এবং তার উপর বহু রকমের ধমক, বহু রকমের একটা অশান্তির পরিবেশ তৈরি করা আছে। শুধু এই নয়, তিনি আবার হায়দ্রাবাদ গেছিলেন, সেখানেও তার উপর কালি ছোঁড়া হয়েছিল। এইভাবে তাকে বিভিন্নভাবে যে টর্চার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মানে তার প্রতি যে ব্যবহারটা করা হয়েছে মূলত, সেটা কিন্তু তিনি মেনে নিতে পারেননি, মেনে নিতে বাধ্য হয়েছেন। সারা পৃথিবী ঘুরেছেন। তো লেখিকা এই নিজের এই বক্তব্যে তার যে সারা এই জীবনের যতটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা খুব সংক্ষিপ্ত কথা, এই আধ ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর করে বলেছেন, ভেরি ক্যাটাগরিক্যালি বলেছেন, খুব লজিক্যালি বলেছেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভেরি জুডিশিয়াস স্পিচ, লজিক্যাল স্পিচ। আমি পুরোটা একবার না, আমি দুবার শুনেছি। অনেক সময় বিভিন্ন ভিডিও যেগুলো খুব ভালো মনে হয়, I have listened 2 times to have a better understanding on the issue and the speech. দুবার শুনেছি। আমার তো খুবই ভালো লেগেছে বক্তৃতাটি। তিনি স্পষ্টবাদী মানুষ, মুক্তচিন্তার মানুষ, লেখক, কলমের তার ধার আছে, হাতিয়ার আছে, সেই হিসেবে তিনি লিখে থাকেন। তারপরেও তিনি দেখছিলাম তিনি অনেকগুলি প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সেও তার যে মতামত, সেই মতামতটা পরিষ্কার করে বলেছেন। তিনি যে মানুষের সমানাধিকারের পক্ষে, তিনি ইউনিফর্ম সিভিল কোডের পক্ষেও, এটাও তিনি পরিষ্কার করে বলেছেন। কারণ ইউনিফর্ম সিভিল কোড নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দেয়, এবং আইনের শাসন যেখানে সবার জন্য সমতা থাকবে, আইন যেখানে সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে, শাসন যেখানে সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে, এসব ব্যাপারে তিনি তার যে একটা ভিশন, সেই বিষয়টা তিনি কিন্তু বলেছেন, এক্সপ্রেস করেছেন। তারপরে তিনি তার নিজের জীবনের লেখা কবিতা, সেগুলো পাঠ করেছেন। তার সঙ্গে যিনি ছিলেন, যিনি সেটাকে গান করছিলেন, বললাম যে সেই গান করে তিনি সেগুলো শুনিয়েছেন তার যে একজন সঙ্গী। তো অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে। পাঠকরা অনুষ্ঠানটি অনুভব করেছেন, টিভিতে সবাই দেখেছেন, ইউটিউবেও সবাই দেখেছেন, এখন ব্যাপক প্রচার হচ্ছে, বাংলা মিডিয়াতেও ব্যাপকভাবে প্রচার হয়েছে। শুধু বাংলা মিডিয়া নয়, আমি দেখছিলাম ইংলিশ মিডিয়াতেও প্রচার চলছে, ইংলিশ মিডিয়াতেও বিষয়টা নিয়ে আলোচনা চলছে। নিউজ 18 ইংলিশ, সেখানেও তসলিমা নাসরিন ব্যাক টু ক্যালকাটা, এর উপর একটা আলোচনা সেখানেও চলছে। আরও বড় বড় নিউজ চ্যানেল এই অনুষ্ঠানটাকে ব্যাপকভাবে প্রচার করেছে। অনুষ্ঠানটা খুবই গুরুত্ব পেয়েছে। তার যে কবিতা পাঠের অনুষ্ঠান, সেটাও একদম মনোমুগ্ধকর অনুষ্ঠানটি ছিল। তার নিজের স্বরচিত কবিতা মূলত, সেগুলো তিনি বলেছেন। তিনি হয়তো আরও কদিন থাকবেন আমি জানি না, তিনি কলকাতায় হয়তো থাকবেন। কলকাতায় ফেরাটা তার কাছে একেবারে যে খুবই আকস্মিক, এবং একেবারে যে তিনি এর জন্য অভিভূত, এটা তিনি বারবার বলে গেছেন, এবং কলকাতা পশ্চিমবঙ্গবাসীকে এর জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তো লেখিকা আগামী দিনে সুস্থ থাকুন, তার নিজের ভাবনা তিনি প্রকাশ করুন। নিজের ভাবনা প্রকাশ করার মানুষের অধিকার আছে, এটা মানবাধিকারের একটা অঙ্গ, এটা একটা রাইটসের অঙ্গ, বাকস্বাধীনতার অঙ্গ একটা, নিশ্চয়ই প্রকাশ করবেন। তার দীর্ঘ জীবন কামনা করি, তিনি তার কলম চালিয়ে যান, এবং মানুষের যে আধ্যাত্মিক মানে ইন্টেলেকচুয়াল বিকাশ বলবো, বৌদ্ধিক বিকাশে কাজ করে যাবেন, এই আশা রেখে আমি এইখানে এই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।